সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। अस्सलाम वालेकुम सर। সালাম আলাইকুম। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? जी सर अल्हम्दुलिल्लाह। এটা সাউন্ড কি ক্লিয়ার? जी सर। তো ওই 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 নাম্বার তোর কোন পাইলো থেকে? আগে কেমন আছো? আমি বলে যোগাযোগ করে দিল অনেক কেন কেন যোগাযোগ করে দিল? তাহলে Recording in progress. হোস্ট আছেন নাকি? তাহলে কেমন আছেন? কিন্তু পার্টিসিপেন্ট অনেক কম। কারণ কি সবাই 5-10 মিনিট পরে ঢুকে নাকি? যদি কোনো কোশ্চেন আছে কিনা জানার কিছু থাকলে বলেন, আমরা একটু ওইদিকে। গতকালকে আমরা কি কি আলোচনা করছিলাম? গতকালকে আমরা কি আলোচনা করছি একজন একটু বলেন। পাওয়ার পয়েন্ট দেখতেছি। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। গতকালকে আমরা বাংলাদেশে ল অফ এমপ্লয়মেন্ট থেকে আমরা কি কি আলোচনা করছি? প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ বলতে কি বুঝি। দেন আমরা বলছি এমপ্লয়মেন্ট রিলেশনশিপ থেকে আমরা এই ডেফিনিশন থেকে আমরা দেখলাম এখানে দুই প্রকারের জিনিস আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে হ্যাঁ এমপ্লয়ি, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে কন্ট্রাক্টর, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। তাহলে এমপ্লয়ি আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ভিতরে পার্থক্যগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করছি। এমপ্লয়ি স্যালারি পারসন, তার কাছ থেকে ট্যাক্স যদি ভুল করা হয় ওই ফুল ট্যাক্স ক্রেডিট করা হয়, তারপর আরো যে জিনিসগুলো তার বেনিফিট সেগুলো ওই ফুল করা হয়। হ্যাঁ, তাকে এমপ্লয়ির ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিটের ফ্যাক্টর আছে। এমপ্লয়ি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের মতো স্বাধীনভাবে কাজ করতে পারে না। কন্ট্রাক্টর এমপ্লয়ির ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর স্বাধীনভাবে কাজ করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর একটা নির্দিষ্ট জবের জন্য করা হয়। এমপ্লয়ি ফিক্সড পিরিয়ড অথবা পার্মানেন্ট মানে ইন্ডিভিজুয়াল পিরিয়ড পর্যন্ত এমপ্লয়ি থাকে। এই ছিল মোটামুটি এমপ্লয়ি আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ডিফারেন্স। দেন আমরা চলে গেছি যখন এমপ্লয়ি আসলো তখন হচ্ছে এমপ্লয়িটা কিভাবে হবে, এমপ্লয়মেন্ট রিলেশনশিপটা একটা কন্ট্রাক্ট। তাহলে একটা কন্ট্রাক্টের উপর হবে এমপ্লয়মেন্ট রিলেশনশিপটা। তাহলে সেখানে টার্মস অফ এমপ্লয়মেন্ট, টার্মস অফ এমপ্লয়মেন্টে কি কি আছে? এই টার্মসে থাকবে যেমন হচ্ছে এক্সপ্রেস টার্মস, ইমপ্লাইড টার্মস।
এক্সপ্রেস টার্মসে কি হবে? এক্সপ্রেস টার্মসে হতে পারে সেটা ওরাল হতে পারে, রিটেন হতে পারে। ইমপ্লয়েড টার্মস গুলা আমরা ডিপলি আমরা বিভিন্ন আইন কমন লর মাধ্যমে যেগুলো হয় সেগুলো হচ্ছে ইমপ্লয়েড টার্মস। আর এক্সপ্রেস টার্মস গুলা যেটা হবে সেগুলোর ক্ষেত্রে মেনলি যে টার্মস গুলা লিখিত থাকে অথবা এক্সপ্রেস করা হয় সেগুলো হচ্ছে কি ওয়াইজেস, তারপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, ওয়ার্কিং আওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে তার আদার যে ফাইন্যান্সিয়াল বেনিফিট থাকবে সেই কথাগুলো মেনলি আলোচনা থাকে। তারপর ইমপ্লয়েড টার্মস আমরা আলোচনা করছি। এমপ্লয়েড কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলা এমপ্লয়ারের সাইড থেকে কিছু কন্ডিশন ইমপ্লয়েড কন্ডিশন আছে, আবার এমপ্লয়ির ক্ষেত্রে কিছু ইমপ্লয়েড কন্ডিশন আছে। দেন উই ডিসকাস the duties and responsibilities, duties of employee, implied duties of employee, implied duties of employer. Then we have discussed the termination of contract, employment. Termination of employment we have discussed. Termination may be termination of contract may be different ways. From the side of employer, from the side of employee, after the expiry of the contract period, after the completion of the job, etc., etc. Then we have discussed the termination of employment from the side of employer. In the three types of termination, three ways of termination from the side of employer. One is dismissal, তারপর হচ্ছে ডিসচার্জ, তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট। ডিসচার্জ কেন করা হয়? ডিসচার্জ হচ্ছে কন্টিনিউয়াস ইলনেসের জন্য, আর মেন্টাল আর ফিজিক্যাল ইনক্যাপাসিটির জন্য। ডিসমিস করা হয় মিসকন্ডাক্টের জন্য, আর রিপ্লেসমেন্ট করা হয় রিডান্ডেন্সির জন্য। তাহলে ডিসমিসটা মিসকন্ডাক্ট গুলো কি কি মেনলি সেই কথাগুলো আমরা আলোচনা করছি। এই ছিল আমাদের গতকালকের লেকচারের সারসংক্ষেপ। Today we will discuss mainly the Labor Act 2006. Main point of the main characteristics or main provision relating to the Bangladesh Labor Act 2006. আমরা এখান থেকে যে একটা, এটা অনেক বড় এক, 145 পেজের নিয়ার অ্যাবাউট। আমরা মেনলি যে পয়েন্টগুলো সেগুলো একটু আলোচনা করবো। বাকিগুলো আপনাদের কাজ হচ্ছে আপনারা দেখে নেবেন। এটা শুধু আপনার আজকের এই ক্লাসের এই পরীক্ষার জন্য নয়, আপনার নেক্সট লেভেলের জন্য। এটাতে নাম্বার আছে 20 মার্কস, এখানে আছে 10 মার্কস, কিন্তু নেক্সট লেভেলে পাবেন এই বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 থেকে 20 মার্কস। সুতরাং you should be very clear, very careful and very serious for this act, Bangladesh Labor Act 2006. Now we can start it our today's discussion. আপনাদের কোনো কোশ্চেন আছে আমরা যা যা আগে আলোচনা করলাম গত ক্লাসের উপর? রিট্রেন্সমেন্টটা তো গতকাল ক্লাসে ক্লিয়ার শেষ হয় না আর কি। রিপ্লেসমেন্ট আমরা এই একটা করব অথবা আমরা নেক্সট ক্লাসে করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কাইন্ডলি আপনার হাইলাইটেড ফাইলটা শেয়ার করতে বলে দিবেন। এর আগেও হাইলাইটেড ফাইলটা শেয়ার করতে বলা হয়েছিল কিন্তু করেনি, অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। হাইলাইটেড ফাইলে আমাদের কন্ট্রাক্ট এক পর্যন্ত কি করা আছে? আমি একটা মেইল করছিলাম আপনাদের 4-5 জনকে মেইল করছি। আপনি যাদেরকে মেইল করে আমি জানি না তারা আমাদের সাথে শেয়ার করে কিনা। আমরা পাইনি, হাইলাইটেডটা নাই। ওনাকে করছি, আরো কাউকে জন্য করলাম। হ্যাঁ, আপনারা এই হাইলাইটেড গুলো আমি মেইল করি স্পেশালি, আপনারা এগুলা আপলোড করে দিবেন। স্যার কাইন্ডলি একটু স্যার কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপে দেওয়া আছে স্যার। কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপে আমরা জয়েন হতে পারিনি স্যার। হোয়াটসঅ্যাপে না দিয়ে ফেসবুকে শেয়ার করলে খুব ভালো হয়। ওই পেজটাতে স্যার আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অলরেডি ওভারফুল। ওই গ্রুপে আমরা অনেকেই নেই। হোয়াটসঅ্যাপে আমরা যেখানে দিলে ভালো হয় সেখানে দিবেন। আপনি একটু কষ্ট করেন। হ্যাঁ, কষ্ট করেন। কন্ট্রাক্ট একটা যে পিডিএফটা দেওয়া হয়েছে এটার মধ্যে কি এটা আছে একসাথে নাকি এটা আলাদা? পিডিএফ না। আমি ওয়ার্ড ফাইলটার
ওই কন্ট্রাক্ট নিচের দিকে কি এটা আছে? Chat না, box এ contract, share করলে contract, এখনই- এটা দেওয়া হয় না, এটা আবার আমি দিব আপনাদেরকে, এটা ও তাহলে আচ্ছা, আপনাদেরকে দিব। ঠিক আছে। মানে এক একটা একটা আলাদা আলাদা। শেয়ার করলে ভালো হয় আমাদের ফেসবুক হ্যাঁ। গ্রুপে শেয়ার করলে ভালো হয়। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে স্যার যাদেরকে চ্যাট দিই, বক্সে তারা শেয়ার একটু করলে কষ্ট করে এখনো না। পেয়ে যেতাম। চ্যাট কিন্তু বক্সে চ্যাট বক্সে থাকবে দিলে না, যারা থাকে ফোনে না, আছে তারা পাবে না। এগুলো থাকে না, এগুলো আপনি যদি এখন না করেন পরে থাকবে না। জি, ফেসবুক অথবা ফেসবুকটাই বেটার হয় সবার জন্য। হ্যাঁ। ঠিক আছে, আপনারা পাবেন, অসুবিধা নাই। হাইলাইটেড পয়েন্ট না হলে আপনাদের পিডিএফ তো আছেই, আর হাইলাইটেড পয়েন্ট অবশ্যই দিয়ে দিবে। কারণ স্বাভাবিকভাবে আপনার যিনি যাদেরকে দিব তারা তো রেসপন্সিবল হওয়ারই কথা, না হওয়ার তো কথা না। ঠিক আছে, এবং যারা আগেও দিচ্ছে তাদেরকে আমি আসলে দিই, আপনারা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি 4-5 জনকে দিই, সুতরাং একজনে কিন্তু দেওয়ারই কথা। স্যার আমরা পুরনো যে স্টুডেন্ট যারা তারা কোনো পাচ্ছি না। স্যার ইনফ্যাক্ট আপনি লাস্ট টাইমও বলেছিলেন তাদেরকে, কিন্তু তারা কেউ শেয়ার করেনি। গ্রুপে পোস্ট করার পরই আমরা অন্য প্রিভিয়াস যারা ছিল তারা আমাদেরকে শেয়ার করেছে। জানি না স্যার কেন তারা শেয়ার করতে চায় না। তো কাইন্ডলি আপনারা শেয়ার করে দিয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, মনে হয় ফেসবুক গ্রুপে আছি কিনা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা অ্যাড হতে পারিনি। দিতে পারেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি ফুল স্যার, আমরা কেউ এন্ট্রি করতে পারছি না স্যার। কাইন্ডলি তাহলে ফেসবুক গ্রুপে দিয়েন। আসুন কি কেউ, আমি যাদেরকে মেল করছি, আমি যাদেরকে মেল করছি তারা কেউ কি আছেন? গতকাল ইয়েতে আমি কন্ট্রাক্ট অ্যাক্ট মেল করছি, কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা না, এটা মেল করি না, এটা আমি আজকে মেল করবো। কাইন্ডলি একটু দিয়ে দিয়েন। স্যার এটা আমরা শুরু করি, নেক্সট আবার কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে, বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, ঠিক, as usual, this is the act, as it is the act, section 1 discuss the short title. Short title, commencement and application. This act may be called the Bangladesh Labor Act 2006. It shall come into force at once, save as otherwise specified elsewhere in this act. It extends to the whole of Bangladesh. Notwithstanding anything contained in subsection 3, this act shall not apply to. এই যে দেখেন, ওই দিন একজনের কোশ্চেন করছিলেন, এই যে বাংলাদেশ লেবার অ্যাক্ট কাদের জন্য প্রযোজ্য, এখানে বলে দিচ্ছি স্পষ্ট, নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেনিং ইন সাবসেকশন 3, এই যে সাবসেকশন 3 তে যদি কোনো কন্টেনিং না থাকে, দিস অ্যাক্ট শ্যাল নট অ্যাপ্লাই টু, এই একটা অ্যাপ্লাই হবে না এই নিচের এই পয়েন্টগুলোতে। তাদের জন্য অফিসেস অফ অর আন্ডার দ্য গভর্নমেন্ট, অফিসেস অফ অর আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারি অফিসে সরাসরি আপনারা এই অ্যাক্টগুলা ইউজ করতে পারেন না। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে এই অ্যাক্ট ইউজ হবে না, ওখানে আলাদা লেবার অ্যাক্ট তাদের আছে, তাদের লেবার মানে তারা কোড আছে, লেবার কোড আছে, সে অনুযায়ী হবে। ওয়ার্ডেন সেক্টরি establishment for the treatment or care of sick, infant, aged, destitute, mentally disabled, orphan, abandoned child, এই যতগুলা বলা আছে সব স্টল ইন এনি পাবলিক ফেয়ার, বাজার, এরকম জনগুলো কথা আছে। রেলওয়ে ডিপার্টমেন্ট, পোস্ট, টেলিগ্রাফ, টেলিফোন, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্ক, গভর্নমেন্টেরই সবগুলা। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস, ওয়ার্কার এমপ্লয়েড ইন এস্টাবলিশমেন্ট, ক্লজ এ বি সি ডি এফ উপরগুলো যেগুলো বলছে, হ্যাঁ, বাট ওয়ার্কার্স আদার দেন টিচার employed by any university shall not be subject to the restriction except the purpose of the chapter, মানে নিচে চ্যাপ্টার গুলোর নাম দেওয়া আছে 12, 13, 14 চ্যাপ্টার। এখানে টিচার ছাড়া, হ্যাঁ, এই যে অন্যান্য প্রতিষ্ঠানগুলা, অন্যান্য এমপ্লয়ি যারা আছে ইউনিভার্সিটি,
তারা এখানে রেস্ট্রিকশনের আওতার বাইরে থাকবে। সিমেন এক্সেপ্ট ফর দ্য পারপাস অফ দ্য চ্যাপ্টার, এখানে সিমেন যারা তাদের ভিতরে এই চ্যাপ্টার এই উদ্দেশ্য আবৃত যারা তারা সারা বাকিগুলা এই এরা অন্তর্ভুক্ত থাকবে না। ওশন গোয়িং ভেসেল এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এই ছিল মানে কারা কারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল, কারা কারা অ্যাপ্লিকেবল না, এখানে বলে দিচ্ছি। তাহলে আমরা বলবো এখানে বাকি যতগুলা আছে সেগুলাতে অ্যাপ্লিকেবল, কিন্তু সেখানেও যারা ওয়ার্কার লেভেলের মেনলি তারাই অ্যাপ্লিকেবল। এখানে আমরা ডেফিনিশন গুলা দেখবো। সেকশন 2 তে ডেফিনিশন। রিটায়ারমেন্ট বলতে কি বোঝায়? রিটায়ারমেন্ট বলতে আমরা বুঝি, এখানে বলছে রিটায়ারমেন্ট মিন্স নর্মাল টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট অফ ওয়ার্কার অন অ্যাটেনিং সার্টেন এজ আন্ডার দ্য সেকশন 28 অফ দিস অ্যাক্ট। এই যে এখানে অ্যাক্ট আছে, এটা সেকশন 28 এ বলা আছে রিটায়ারমেন্ট সম্পর্কে। তারা যদি একটা নির্দিষ্ট এজে পরে চাকরি থেকে, এমপ্লয়মেন্ট থেকে নর্মাল ভাবে টার্মিনেশন হয়, তখন তাকে বলা হয় provided that retirement shall also include voluntary retirement from service on completion of 25 years of service in any establishment. একটা রিটায়ারমেন্টের ক্ষেত্রে আরেকটা আছে যে কেউ যদি 25 বছর সার্ভিস করার পরে ভলান্টারি রিটায়ারমেন্ট করে ফেলে, তাহলে এটাকে রিটায়ারমেন্ট হিসাবে ট্রিটমেন্ট হয়। 25 বছর সার্ভিস করতে হবে, অথবা তার একটা নির্দিষ্ট, যেমন আমাদের দেশে এখন কথা আছে নর্মালি গভর্নমেন্টের জবের ক্ষেত্রে 59 এটা হচ্ছে রিটায়ারমেন্টের 59 ইয়ার্স এর পরে সে ওয়ার্কিং টার্মিনেশন করে, নর্মাল টার্মিনেশন যদি হয় তখন তাকে রিটায়ারমেন্ট বলা। দেন বলছে পার্সিয়াল ডিসেবলমেন্ট। পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বোঝায়? পার্সিয়াল ডিসেবলমেন্ট মিন্স where the disablement is of temporary nature. Such disablement that reduces the earning capacity of the worker in any employment in which he was engaged at the time of the accident resulting in the disablement, and where the disablement is of a permanent nature, such disablement as reduces the earning capacity in every employment which he is capable of undertaking at that time, provided that every injury specified in the first schedule can be deemed to result in a permanent partial disablement. এখানে একটা রিটায়ারমেন্ট আমরা দেখলাম ডেফিনিশন। পার্সিয়াল ডিসেবলমেন্ট বলতে কি বোঝায়? ডিসেবলমেন্ট বলতে বোঝায় সে আগে যে কাজটা করতে পারতো, এখন এই অ্যাক্সিডেন্টে ধরুন সে এখন এই পরিমাণ কাজ করতে পারে না, সেই পরিমাণ কাজ যদি সে কম করতে হয়, তাকে বলা হচ্ছে ডিসেবলমেন্ট, পার্সিয়াল ডিসেবলমেন্ট। সে কাজ করতে পারে কিন্তু কম করতে পারে, তাকে বলে পার্সিয়াল ডিসেবলমেন্ট। এখন পার্সিয়াল ডিসেবলমেন্ট একটা আছে টেম্পোরারি নেচার, আর একটা আছে পার্মানেন্ট নেচার। যে আগের অ্যাক্সিডেন্টের আগে যে পরিমাণ কাজ করতো, অ্যাক্সিডেন্ট ঘটার পরে সেই পরিমাণের কাজের পরিমাণ তার কমে যাওয়া গেছে, এবং সেই কমে যাওয়াটা আর্নিং ক্যাপাসিটিটা সে যে কোনো ক্ষেত্রে তার এটা পার্মানেন্ট, সে এটা থেকে আর বেরোতে পারবে না। সে যেই জবেই যাক তার এই মানে আর্নিং ক্যাপাসিটিটা কমে গেছে, তখন তাকে বলা হচ্ছে পার্মানেন্টলি ডিসেবলমেন্ট আর পার্মানেন্টলি পার্সিয়াল ডিসেবলমেন্ট। ম্যানুফ্যাকচারিং প্রসেসের ডেফিনিশন। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝায়? ম্যানুফ্যাকচারিং প্রসেস মিন্স এনি অফ দ্য ফলোইং প্রসেসেস। এখানে যে প্রসেসগুলো বলছে এগুলাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখানে বলেন তো ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো পড়েন, কি কি ম্যানুফ্যাকচারিং প্রসেস? আমরা উপরেরটা তো বুঝছি, রিটায়ারমেন্ট কি, পার্সিয়াল ডিসেবলমেন্ট কি, আর কোনো কোশ্চেন নাই তো? রেসপন্স করতে হবে। একদিন পড়েন ম্যানুফ্যাকচারিং প্রসেস কি, কি বলছে? আমরা কি বুঝি ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে? আমরা কি বুঝি?
আপনি কথা বলতে পারেন তো? ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে কি বোঝায়? Manufacturing process means for making, altering, repairing, ornamenting, painting, washing, finishing, packing, or otherwise treating any article or substance with a view to its use, sales, transport, delivery, display, or disposal. প্রথমটা নাম্বার বলছে যে আপনার কোনো কিছু তৈরি করা, কোনো কিছু পরিবর্তন করা, রিপেয়ার করা, অর্নামেন্টিং করা মানে সাধারণ রং টং করা, পেন্টিং করা, ওয়াশিং করা, ফিনিশিং, পেকিং, আমরা যেইগুলাই বলি না কেন সেইগুলা যদি নিজে ইউজ করা, কোম্পানি ইউজ করার জন্য অথবা সেগুলো সেল করে, হ্যাঁ, অথবা সেগুলো যদি কোথাও ট্রান্সপোর্ট করার জন্য, ডেলিভারি দেয়, ডিসপ্লের জন্য, ডিসপোজালের জন্য, সবকিছু যাই বলি না কেন এই কারণগুলো সবগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেস নামে আখ্যায়িত হবে। আবার ফর পাম্পিং oil, gas water, fuels and other fluids or slurries, for generating, transforming or transmitting power and gas. পাওয়ার গ্যাস যেগুলো জেনারেট করলে পাওয়ার গ্যাস ট্রান্সমিট করে, ট্রান্সফর্ম করে, সবগুলোই ম্যানুফ্যাকচারিং প্রসেসে গণ্য হবে। ফর কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং, রিবিটিং, ফিনিশিং, breaking up of ships or vessels, etc. For printing by letterpress, lithography, photographers, computer, photocompose, offset, or other similar work, book binding, which is carrying on by way or trade, or for purpose of gain or incidental to another business to carry on. ম্যানুফ্যাকচারিং বলতে আমরা এখন মানে আমরা একটু ব্রডলি জানলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস কি, এখানে ডিটেল বলছে। এখানে যে যে কথাগুলো বলছে সবগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসের আওতায় পড়বে। ক্লিয়ার? এখানে ডেফিনিশন গুলো ভালো করে পড়বেন। এই অ্যাক্টের থেকে বিশেষ করে লেবার অ্যাক্টের ডেফিনিশন গুলো অনেকগুলো ডেফিনিশন এখানে আছে। আপনারা এইগুলো ভালো করে পড়লে মোটামুটি আশা করা যায় অনেক কোশ্চেনের আনসার করতে পারবেন। অ্যাটলিস্ট ডেফিনিশনটা দিতে পারলে আপনার বাকিগুলা নিজে থেকে লেখা যায়। এখানে অফিসার বলতে কাকে বোঝানো হচ্ছে? আওয়ার অফ আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বোঝায়? যদি বলেন তো আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? So hours of work means the time during which the workers employed are at the disposal of the employer, excluding any interval allowed for rest and meals. আমরা কি করছি? ওয়ার্কিং আওয়ার বলতে আওয়ার্স অফ ওয়ার্ক বলতে কি বুঝছি? যে সময়টা ওয়ার্কার কি করে, এমপ্লয়েড থাকে, হ্যাঁ, এখানে কি থাকবে? এক্সক্লুডিং এনি ইন্টারভাল ফর রেস্ট এন্ড মিল। আর সে যদি কোনো বিশ্রাম এবং মিলের জন্য যে কোনো সময় ব্যয় করবে সেগুলা এখানে আওয়ার্স অফ ওয়ার্কে থাকে না। হ্যাঁ, এগুলা বাদ দিয়ে বাকি সময়টা সে এই আওয়ার্স অফ ওয়ার্কের ভিতরে করবে। বলছে ওয়ার্কশপ বলতে কি বুঝি? বলেন ওয়ার্কশপ বলতে কি বুঝছে? এই ছোট লাইনগুলো পড়েন। ওয়ার্কশপ মিন্স প্রিমাইজেস। ওয়ার্কশপ বোঝায় অনেকটা আঙ্গিনা বা একটা উঠান, হ্যাঁ, অথবা একটা স্থান যেখানে আপনার হায়ারিং এনি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ ক্যারিড অন, যেখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কাজগুলা করা হয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ ক্যারিড অন, সেখানকে বলা হচ্ছে ওয়ার্কশপ। তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কি? আমরা একটু আগে ম্যানুফ্যাকচারিং প্রসেস করছি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তো করি নাই। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আমরা নিচে দেখবো। ফ্যাক্টরি বলতে কি বোঝায়? ফ্যাক্টরি মিন্স এনি প্রিমাইজেস। ওয়ার্কশপ একটা নাম, প্রিমাইজেস, ফ্যাক্টরি একটা প্রিমাইজেস, ইনক্লুডিং দ্য ফিক্সিং thereof fire on 5 or more workers, 5 or more workers, যেখানে 5 অথবা 5 এর বেশি ওয়ার্কার থাকবে। অর্ডিনারি ওয়ার্ক
on any day of the year or in part of which a manufacturing process is being carried on but does not include a mine. তাহলে ফ্যাক্টরি বলতে বোঝানো যাবে যেখানে 5 বা 5-এর অধিক কোনো ওয়ার্কার যদি কাজ করে সাধারণত, হ্যাঁ, তখন তাকে ফ্যাক্টরি হিসেবে বোঝানো হবে। কিন্তু এখানে মাইন যেটা খনি ছাড়া বাকিগুলোকে বোঝানো হবে। খনির ক্ষেত্রে যদি 5 অথবা 5-এর অধিক ওয়ার্কার কাজ করে সেটাকে আমরা ফ্যাক্টরি বলবো না। তাহলে 5 অথবা 5-এর অধিক ওয়ার্কার যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের কাজ করে থাকে তখন তাকে বলা হবে ফ্যাক্টরি। Adolescent বলতে কি বোঝায়? Adolescent means a person who has completed his 14th year but does not complete 18th year of age. যার বয়স 14 বছর শেষ হয়েছে কিন্তু 18 বছরের নিচে, তাদেরকে বলা হচ্ছে অ্যাডোলসেন্ট। ক্লিয়ার? দেন বলা Yes, sir. গ্র্যাচুইটি বলতে কি বুঝছে? গ্র্যাচুইটি একদিন বলেন তো, গ্র্যাচুইটিটা পড়েন। গ্র্যাচুইটি বলতে কি বোঝায়? Sir, gratuity means wages payable on termination of employment of a worker, which shall be equivalent to not less than 30 days. Wages for every completed year of service or for any part thereof in excess of 6 months. তারপরে পড়েন, It shall be in addition to any payment of compensation or payment in lieu of notice due to termination of services of a worker on different grounds. থ্যাংক ইউ। আমরা গ্র্যাচুইটি কি আমরা জানলাম? গ্র্যাচুইটি হচ্ছে কোনো এমপ্লয়মেন্টের থেকে টার্মিনেশন যদি করা হয় তাকে যে পরিমাণ অ্যামাউন্টটা দেওয়া হয় সেটাকে গ্র্যাচুইটি বলবে। সেটা অবশ্যই 1 বছরের জন্য 30 দিনের কম স্যালারি হবে না। তাহলে আমরা এখান থেকে একটা কথা বুঝতে পারি, গ্র্যাচুইটি মিনিমাম 1 বছরের গ্র্যাচুইটি, একটা গ্র্যাচুইটি 1 ইয়ার বেসিক দিতে হবে, 1 মান্থে বেসিক দিতে হবে। তাহলে অনেক প্রতিষ্ঠানে আছে গ্র্যাচুইটি একটা আছে, প্রতি বছরের জন্য একটা করে দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানে প্রতি বছরে 1.5টা দেওয়া হয়, অনেক প্রতিষ্ঠানে 2টাও দেওয়া হয়, অনেক প্রতিষ্ঠানে প্রতি 2-2.5টাও দেওয়া হয়, 3টাও দেওয়া হয়। তাহলে এটা প্রতিষ্ঠানের পলিসি, কিন্তু নট লেস দেন 30 ডেজ ওয়াইজ, অর্থাৎ 1 মাসে কম হওয়া যাবে না। এবং সেই গ্র্যাচুইটিটা অন্যান্য যদি তাকে টার্মিনেশনের জন্য নোটিশের মাধ্যমে অথবা অন্যান্য যে কোনো মাধ্যমে যে পেমেন্ট হবে সেটার সাথে এটা যোগ করা হবে না, সেটার সাথে যোগ করা হবে না। গ্র্যাচুইটি তার গ্র্যাচুইটি রুলস অনুযায়ী যেটা সেটাই সেটা। স্যার গ্র্যাচুইটিটা কি তাহলে কোনো এমপ্লয়ি যদি স্যার 1 বছর কাজ করে, সে 1 বছরের এগেইনস্টে তাকে 30 ডেজ এর অ্যাটলিস্ট দিতে হবে? আপনি দিতে হবে, সেটাই গ্র্যাচুইটি। ঠিক আছে? আর যদি স্যার 2 বছর চাকরি করে তাহলে স্যার অর্থাৎ 2 মাসের আর কি 60 ডেজ। ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু আমার পলিসি আছে। আপনার অনেক তো অর্গানাইজেশনের পলিসি এক এক রকম, যেমন গ্র্যাচুইটিটা এলিজিবল হবে 5 বছর যদি সে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট থাকে। 5 বছর স্যার, অনেকের 7 বছর, অনেক প্রতিষ্ঠানে 9 বছর। এটা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান বেরি করে। হ্যাঁ 3 বছরও ছিল একসময়। 3 বছর থাকতে পারে, 1 বছরও দিতে পারে। হ্যাঁ 3 বছর 5 বছর করছে। এটা তাহলে কোম্পানির পলিসির উপরে পলিসি 1 বছর চাকরি করে আপনি গ্র্যাচুইটির নামে যদি দেন তাহলে 1 বছরের জন্য 30 দিনের নিচে দেওয়া যাবে না, 30 দিনের স্যালারি নিচে দেওয়া যাবে। 2 বেসিকে দেয়, 1 বেসিকে দেয়। স্যার এখানে বেসিকের উপর নির্ভর or করে। for any parts of thereof in excess of 6 months, এটা কি বুঝছেন? 6 মাসের অতিরিক্ত হলে তখন মানে তারকে দেওয়া হবে আর কি। যে for any part thereof in excess of 6 months completion year of service for every completed year, প্রতি বছর 1 বছর কমপ্লিট হলে 30 দিনের পাবে, অথবা 6 মাসের অতিক্রম করলেও সে কি 30 দিনের পাবে। এটা বলা হয়। আপনি যদি 5 বছর 5.5 বছর করেন তাহলেও আপনি মানে 5.5 বছর যদি শেষ করেন, 5 বছর 7 মাস করেন তাহলে 6 বছর পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ।
স্যার এটার গ্র্যাচুইটিটা কি সার্ভিস 1 বছর কমপ্লিট হইলেই পাবে নাকি যার কোম্পানিগুলো নিজস্ব পলিসি অনুসারে পলিসি অনুসারে শুরু হবে আর কি? আলটিমেটলি আমরা উপরে দেখছি দেখেন এই যে লেবার অ্যাক্ট বলতেছেন আপনার লেবার অ্যাক্টের গুলা এখানে এই প্রতিষ্ঠানের কার্যকর হবে না, তার মানে গিয়ে দেখেন যে আপনি মোটামুটি সব প্রতিষ্ঠানে বাদ দিতে পারেন। ঠিক আছে, তাহলে স্যার হবে কোনটা? আলটিমেটলি যেটা হয় লেবার বলতে যারা অরিজিনাল লেবার তাদের জন্য সব সময় সব ক্ষেত্রে প্রযোজ্য, তারা লেবার কোর্টের মাধ্যমে মামলা করতে পারবে। আর আপনার অর্গানাইজেশনের জন্য আপনার সাথে যে কোড অফ কন্ডাক্ট থাকে, প্রতিটা অর্গানাইজেশনে কোড অফ কন্ডাক্ট থাকবে, সেই কোড অফ কন্ডাক্টে যা পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনি কন্ট্রাক্ট করছেন সেটাই আপনি মেনে নিতে হবে। মনে ক্লিয়ার করতে পারছি তাই না? আপনারা অনেকে এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, আসলে নিজের অর্গানাইজেশনে যে আপনি কন্ট্রাক্ট করলেন সেটাই মেন। অর্গানাইজেশন এমন ভাবে আপনার করে যেগুলো তারাও যেন আইনে গেলে যখন তারা লেবার কোর্টে যায় তখন যেন সে যেন ঝামেলা না পড়ে, করার সময় কোড অফ কন্ডাক্টটা সেভাবেই করে, হ্যাঁ লেবার অ্যাক্ট অনুযায়ী বা তার চেয়ে ভালো দেওয়া যায় সেই বেনিফিট অনুযায়ী তারা কাজটা করে। তাহলে স্যার লেবার একটা প্রযোজ্য কাদের জন্য? আমার একটু পরিচিত কাজের জন্য, গার্মেন্টসের যে ওয়ার্কার তার জন্য। বুঝতে পারছি। আপনি যারা ওই যে ইয়েতে সাধারণত যে ওয়ার্কার গুলো আছে, আপনি টি প্লান্টেশনে যারা কাজ করে, সব মিলে যারা কাজ করে, হ্যাঁ যারা ম্যানেজমেন্ট স্টাফ তারা কি লেবারে পড়ে না? 2013 থেকে ইয়া করা হয়েছে না? বুঝি নাই আপনার কথা, বুঝি নাই। স্যার বাইরে ব্যাকগ্রাউন্ড সাউন্ড স্যার যারা ম্যানেজ আছে, স্যার যারা ম্যানেজমেন্ট স্টাফ আছে তাদেরকে তো স্যার এই আইনের লেবার লস আন্ডারে পড়ে না ম্যানেজমেন্ট স্টাফও? পরে তো ম্যানেজমেন্টের স্টাফ তো পরে, লেবার যদি বলেন তাহলে সবই লেবার। লেবারের সংখ্যাটা কি বলছি আমরা? কি যদি শ্রমিক আপনার টাকার বিনিময়ে আপনি শ্রম দেয় এটাই লেবার না স্যার, আপনি বলেন শুধু ওয়ার্কার তো না, সবাই তো। ওয়ার্কাররা সরাসরি এখানে পড়ে আর কি। আর পার্টিগুলা যারা আছে সে আইনের ঊর্ধ্বে চলে যায়, তারা আইনের ঊর্ধ্বে চলে যায়। কেন? কারণ তার যে বেনিফিট, তার যে সে কন্ট্রাক্ট করে আপনার অর্গানাইজেশনের সাথে, সে কন্ট্রাক্ট অনুযায়ী সে পাবে। এখানে সব আইন তার জন্য প্রযোজ্য হয় না। হ্যাঁ হ্যাঁ স্যার, মানে 2013 থেকে তো আমাদেরকে ইনক্লুড করা হয়েছে, যারা ম্যানেজমেন্ট স্টাফ আছে তাদেরকে তো ইনক্লুড করা হয়েছে মনে হয় 2013 হ্যাঁ থেকে। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা বলতেছি পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে গ্র্যাচুইটির পরে হচ্ছে রিপ্লেসমেন্ট। গতকালকে আমরা বলছিলাম টার্মিনেশন একটা হয়েছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টের ডেফিনিশন কি বলছে? Replacement means the termination by the employer of services or of workers not as a measure of punishment but on the ground of redundancy. Replacement হচ্ছে তার এমপ্লয়ি টার্মিনেশন করা, এমপ্লয়ের মাধ্যমে টার্মিনেশন করা, সেটা পানিশমেন্ট হিসাবে মেজারমেন্ট হবে না। সেটা কি হবে? কোম্পানির লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, রিডান্ডেন্ট হয়ে গেছে, সেই পারপাসে সেটা টার্মিনেশন হবে। এখন রিপ্লেসমেন্ট হচ্ছে তাহলে রিডান্ডেন্সির জন্য যেটা হয় সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। দেন একজন বলেন তাহলে পাবলিক, এখানে আমরা পাবলিক ইউটিলিটি সার্ভিসটা একটু করেন। আচ্ছা, এই যে রিটেনমেন্টস এর বেনিফিটটা কি সিস্টেমে ক্যালকুলেশন করা হবে স্যার? যদি কাউকে হয়তো 15 বছর পরে চাকরি করার পরে তাকে বাদ দেওয়া হলো, সেটা আমরা তখন তার সার্ভিস নিচে আসবো। আমরা এখন ডেফিনিশন আছি, আমরা নিচে আসবো। পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বোঝায় এখানে দেখেন একদিন পরে।
পাবলিক ইউটিলিটি সার্ভিস কোন পেশাকে কোন সার্ভিসগুলোকে পাবলিক ইউটিলিটি সার্ভিস বলে, যেগুলো পাবলিককে নিয়ে কাজ, পাবলিকের প্রয়োজনে যেগুলো করা হয়, সরাসরি পাবলিক রিলেটেড যেখানে থাকে। সর্বসাধারণের জন্য যেসব কাজ হ্যাঁ, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে তার জেনারেশন, প্রোডাকশন, ম্যানুফ্যাকচার or supply of electricity, gas, oil or water to the public. পাবলিকের কি কি যা লাগে, পাবলিকের আপনার ইলেকট্রিসিটি লাগে, গ্যাস, অয়েল, হ্যাঁ, ওয়াটার, এইসব জিনিসগুলো পাবলিকের প্রয়োজন হয়। তাহলে এই পাবলিকের এই কাজগুলো যারা রিলেটেড, যারা জেনারেশন করে, যারা সেগুলো প্রোডাকশন করে, যারা ম্যানুফ্যাকচার করে, যারা সাপ্লাই করে, সবগুলোকে বলা হবে পাবলিক ইউটিলিটি সার্ভিস। Any system of public conservancy sanitation, hospital, ambulance service. আমি পরে কথা বলবো, একটু মিটিং আছে। Hospital or ambulance service, fire fighting service, postal, telegraph or telephone service, railways, airways, road, river transport, ports, watch and ward staff and security service, maintaining any establishment, oxygen, acetylene and banking. এই সবগুলো সার্ভিসকে বলা হবে পাবলিক ইউটিলিটি সার্ভিস। তারপর আমরা বলি সবসময় ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন কি? ট্রেড ইউনিয়ন মিনস ট্রেড ইউনিয়ন অফ ওয়ার্কার্স or employers formed and registered under the chapter 13, 13 নম্বর চ্যাপ্টারের এই আইনে যে বা ট্রেড ইউনিয়নের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অনুযায়ী যখন কোনো ওয়ার্কাররা কোনো একটা ফর্ম এবং রেজিস্টার করে, তখন তাকে বলা হবে ট্রেড ইউনিয়ন। and shall include a federation of trade union, সেখানে একটা ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন থাকবে। ডিসচার্জ বলতে কি বোঝায়? গত ক্লাসে ডিসচার্জ নিয়ে ভালোভাবে আলোচনা করছি। এখানে ডিসচার্জ কি? ডিসচার্জ means the termination of service of a worker by the employer for reasons of physical or mental incapacity or continued ill health of the worker. স্ট্রাইক বলে, প্রায় সময় ওয়ার্কাররা কি করে? স্ট্রাইক করে। স্ট্রাইক কাদেরকে বলা হবে? স্ট্রাইক means cessation of work by a body of persons employed in any establishment acting in combination or concerted refusal under a common understanding of any number of persons who are or have been so employed to continue to work or to accept employment. তাহলে স্ট্রাইক হচ্ছে কোনো বডি অথবা বডির কিছু পার্সন যারা কাজ করবে না, প্রটেস্ট করে, যারা তাদের মানে সম্মিলিত ভাবে তারা রিফিউজ করে, যে রিফিউজ তাদের যে কমন হয়েছে তারা এক প্ল্যাটফর্মে এসে রিফিউজ করে যে যারা কাজ করবে না, কন্টিনিউ করবে না, তখনই তাকে বলা হবে স্ট্রাইক। এখানে আরো ডেফিনিশন, অনেকগুলো ডেফিনিশন আছে, সবগুলা তো করা সম্ভব না, দেখবেন। ম্যাচুরিটি, ম্যাটারনিটি বেনিফিট। Maternity benefit. Maternity benefit means the sum of money payable under the provisions of chapter 4. Maternity benefit আমরা chapter 4 এ পড়বো, to a worker, woman worker with leave. Maternity benefit হচ্ছে women ওয়ার্কারদের ক্ষেত্রে তাদেরকে ছুটি সহ যেই সুবিধা অর্থ দেওয়া হয়ে থাকে সেগুলোকে ম্যাটারনিটি বেনিফিট বলা হয়। অ্যাডাল্ট বলতে কি বোঝানো হয়? অ্যাডাল্ট মিনস এ পারসন হু হ্যাজ কমপ্লিটেড 18 ইয়ার অফ এজ। যে 18 বছর কমপ্লিট করল তাদেরকে আমরা এই লেবার অ্যাক্ট অনুযায়ী অ্যাডাল্ট বলবো। ডিসমিসাল বলতে কি বুঝি আমরা গত ক্লাসে বলছি। ডিসমিসাল মিনস দ্য টার্মিনেশন অফ সার্ভিস অফ ওয়ার্কার by the employer for misconduct.
কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কি বুঝি? যে দুইটা এস্টাবলিশমেন্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট দুই প্রকার, কমার্শিয়াল আর একটা ইন্ডাস্ট্রিয়াল। তাহলে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট means an establishment in which a business or advertising, commission or forwarding is conducted or which is a commercial agency and includes গুলা কি কি? A clerical department of a factory, a clerical department of a factory or of any industrial or commercial undertaking. Any clerical department of a factory or of any industrial or commercial undertaking. একটা ফ্যাক্টরি যেখানে ক্লারিক্যাল কাজগুলো করা হয়, হ্যাঁ, তাকে বলা হবে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। The office establishment of a person who, for the purpose of fulfilling a contract with any commercial establishment or industrial establishment, employs worker. A unit of a joint stock company, an insurance company, banking company, or a bank, a broker's office, a stock exchange, a club, hotel, or a restaurant or an eating house, a cinema or theater. Such other establishment or class thereof as the government may by notification in the official gazette declare to be a commercial establishment for the purpose of the act. অথবা অফিসিয়াল গ্যাজেট, যদি গভর্নমেন্টের অফিসিয়াল গ্যাজেটে যাদেরকে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট হিসেবে লিখিত গ্যাজেট করা হয়েছে তারাই কি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। তাহলে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে বোঝানো হয় যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্যে, হ্যাঁ, কোনো অ্যাডভার্টাইজিং, কমিশন অথবা ফরওয়ার্ডিং এজেন্ট হিসেবে কাজ করে কন্ডাক্ট করে, সেগুলোকে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে, অথবা অন্য কোনো কমার্শিয়াল এজেন্সি যা আছে যেগুলা এইগুলা ইনক্লুড আছে। ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, অফিস এস্টাবলিশমেন্ট, জয়েন্ট স্টক কোম্পানি ইউনিট, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, ব্যাংক, ব্রোকারেজ অফিস, স্টক এক্সচেঞ্জ, ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, সিনেমা, থিয়েটার, এই সবগুলোকে বলা হবে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। আমরা গত ক্লাসে আমরা বলছি ওয়াইজেজ এর ডেফিনিশন। ওয়াইজেজ আমরা প্রতিবার বলবো লেবার একটা ওয়াইজেজ। তো ওয়াইজেজ বলতে কি বোঝায়? ওয়াইজেস মিন্স অল রিমুনারেশন। আপনাকে যা যা রিমুনারেশন দিবে সবগুলোকেই বলা হবে ওয়াইজেস। এক্সপ্রেস ইন টার্মস অফ মানি, সেটা অর্থের মাধ্যমে এক্সপ্রেস করা হয়, অর ক্যাপেবল অফ বিং ট্রু এক্সপ্রেস, অথবা যেগুলোকে এক্সপ্রেস করা সম্ভব হয়, which would if the terms of employment expressed or implied are fulfilled be payable to a worker in respect of his employment or of work done in such employment, and includes any other additional remuneration of the nature appropriate which would be so payable but does not include, এই উপরে যেগুলা বলছে সেই সবগুলাকে ওয়াইজেসের মধ্যে থাকবে, কিন্তু আপনাকে যা দেবে সবই ওয়াইজেস, কিন্তু নিচের গুলা ছাড়া। নিচের গুলা কোনগুলা ওয়াইজেস হবে না? the value of any house accommodation, একটা বাসায় আপনাকে কোয়ার্টার দেওয়া হচ্ছে, সেই কোয়ার্টারের যে মূল্য সেই এটা আপনার ওয়াইজেস থাকবে না। সাপ্লাই অফ লাইট, ওয়াটার, মেডিকেল অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ওয়াটার, মেডিকেল অ্যাটেন্ডেন্স or other amenity or of any service excluded by general or special order of the government. Any contribution paid by the employer to any pension fund, provident fund, ঠিক আছে, আমরা পেনশন ফান্ড আর প্রভিডেন্ট ফান্ডে যেটা দেয় সেটাও দিতে আসবে না। এনি ট্রাভেলিং অ্যালাউন্স অন ভ্যালু অফ এনি ট্রাভেলিং কনসেশন, ট্রাভেলিং পারপাসে যদি আপনি ট্রাভেলিং করছেন তাহলে যদি আপনাকে যে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে সেটাও দিতে আসবে না। এনি সাম পেড টু দ্য ওয়ার্কার টু রিফ্রেশ স্পেশাল এক্সপেন্সেস এন্টাইটেলড অন হিম বাই দ্য নেচার অফ দি এমপ্লয়মেন্ট। হ্যাঁ, তাহলে অনেক সময় নেচার অফ এমপ্লয়মেন্টের উপরে ডিপেন্ড করে যেগুলা স্পেশাল কিছু আপনাকে এক্সপেন্স করে থাকে সেগুলা আপনার ওয়াইজেসে আসবে। তাহলে আমরা আজকে ক্লিয়ার যে ওয়াইজেস বলতে আমরা কি অ্যাজ পার লেবার অ্যাক্ট 2006 যেটা বলছে ওয়াইজেসের যত রিমুনারেশন দেওয়া হয় সবগুলো কি এক্সেপ্ট এই কয়েকটা বেনিফিট।
তারপর আমরা এখানে আরো অনেকগুলা ডেফিনিশন আছে, সেগুলো একটু দেখবো। মেশিনারি কাকে বলে, ভেহিকেল, কালেকটিভ, সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলতে বোঝায়। সিবিএস, আমরা জানি যে সিবিএস হচ্ছে তারা অনেক শক্তিশালী থাকে, ওয়ার্কারদের একটা ফেডারেশন। সিবিএ ইন রিলেশন টু এস্টাবলিশমেন্ট অর গ্রুপ অফ এস্টাবলিশমেন্ট means that trade union of workers or federation of trade group of establishment in the matter of collective bargaining. তারা মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের সাথে, গভর্নমেন্টের সাথে, বিভিন্ন পক্ষের সাথে তারা আপনার কথা বলার জন্য, বার্গেনিং করার জন্যই আসলে তারা একসাথে হয়েছে। তাকে বলা হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট। হ্যাঁ, তারপর বলা হচ্ছে এখানে একটা লে অফ বলা আছে। লে অফ কি? Lay off means the failure, refusal or inability of a worker on account of shortage of oil, power or raw material, or the accumulation of stock or breakdown of the machinery to give employment to a worker. ঠিক আছে, একটা লে অফ হচ্ছে আমরা একটা রিপ্লেসমেন্ট বলছি। রিপ্লেসমেন্ট হচ্ছে টার্মিনেশন করে দেওয়া, কিন্তু লে অফটা হচ্ছে অনেকটা টার্মিনেশনের মতো, রিপ্লেসমেন্টের মতোই, কিন্তু লে অফ হচ্ছে আপনার সাময়িকের জন্য, 1 সপ্তাহ 15 দিন জন্য লে অফ করা, 1 সপ্তাহের জন্য লে অফ করা, 1 মাসের জন্য লে অফ করা, এটা হচ্ছে লে অফ। লে অফ কেন? সে আপনার পাচ্ছে না, পাওয়ার সাপ্লাই পাচ্ছে না, কয়েল পাচ্ছে না, পাওয়ার পাচ্ছে না, র মেটেরিয়াল শর্ট পড়ে গেছে, এর জন্য প্রোডাকশন করতে পারতেছে না। তারপর হচ্ছে মেশিনারি আপনার নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করে বা রিপ্লেস করতে সময় লাগতেছে। এই সময়ের জন্য এমপ্লয়ীদেরকে যেটা ছুটি দেওয়া হয় তাকে বলা হচ্ছে লে অফ। আমরা একটু বলছি এই এস্টাবলিশমেন্ট 2 প্রকার, একটা হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। আমরা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের উপরে আমরা পড়লাম, এখন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট কাকে বলা হয়? কমার্শিয়াল হচ্ছে যেগুলা ক্লারিক্যাল কাজ করা হয়, কমিশন, এজেন্ট, আপনার হচ্ছে হোটেল, যেখানে কমার্শিয়াল কাজগুলা করা হয় সেগুলা হচ্ছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট কাকে বলা হবে? Industrial establishment means any workshop or other establishment in which articles are produced, adapted, or manufactured, or where the work of making, altering, repairing, ornamenting, finishing, or packing, or otherwise treating any article or substance with a view to their use, transport, sale, delivery, or disposal is carried on, or such other class of establishment which the government may, by notification in the official gazette, declared to be an industrial establishment of the purpose of the day, and includes any এখানে আরো ইনক্লুড কি আছে? রোড ট্রান্সপোর্ট সার্ভিস or railway transport service, river transport service, airlines, dock, work or jetty, mine, quarry, gas field, oil field, plantation, factory, newspaper establishment, contractors or subcontractors establishment for the purpose of construction, reconstruction, repair, alteration or demolition of any building, road, tunnel, drain, canal, or bridge, or ship breaking or shipbuilding, or loading or unloading of cargo into vessel or carrying thereof. তাহলে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট এবং কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের মেইন পার্থক্যটা, এই দুটো ডেফিনিশন যদি ভালো করে দিতে পারেন তাহলে হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট কাকে বলা হয়? ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট মিনস এনি ডিসপুট মানে আমরা বুঝি তো, মানে সমস্যা হওয়া আর কি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট মিনস এনি ডিসপুট ফর ডিফারেন্স বিটুইন এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়ার। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটে কাদের মধ্যে ডিসপুট হতে পারে? এমপ্লয়ারের ডিসপুট হতে পারে, or between employers and workers, এর সাথে ডিসপুট হতে পারে, or between workers and workers which is connected with the employment, which is connected with the employment or non-employment, or the terms of employment, or the conditions of work of any person. তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হচ্ছে এমপ্লয়মেন্টের রিলেটেড যারা আছে, এমপ্লয়ার ওয়ার্কার, তার ওয়ার্কার, অথবা যারা ওয়ার্কারের ভিতরে আবার যারা এমপ্লয়মেন্ট আছে, অথবা তারা এমপ্লয়মেন্ট নাই, শেষ হয়ে গেছে, তাদের ভিতরে হতে পারে,
অথবা এমপ্লয়মেন্টের টার্মস নিয়ে হতে পারে, এমপ্লয়মেন্টের কাজের উপর যে কন্ডিশন, সেই কন্ডিশন নিয়ে হতে পারে। এই সবগুলো মিলে যেগুলো হয় ডিসপুট তৈরি হয় তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। তারপর আমরা বলছি একটু আগে পার্সিয়াল ডিসএবলমেন্টের ডেফিনিশন করছি, তাহলে টোটাল ডিসএবলমেন্ট কাকে বলা হবে? পার্সিয়াল ডিসএবলমেন্ট বলছি, পার্সিয়াল ডিসএবলমেন্ট আবার পার্মানেন্ট পার্সিয়াল ডিসএবলমেন্ট বলছি। এখন টোটাল ডিসএবলমেন্ট কাকে বলা হচ্ছে? টোটাল ডিসএবলমেন্ট মিন্স such disablement whether of a temporary or permanent nature। পার্সিয়ালের ক্ষেত্রে টেম্পোরারি হতে পারে আর পার্মানেন্ট নেচার হতে পারে। টোটাল ডিসএবলমেন্ট এরকম টেম্পোরারি এন্ড পার্মানেন্ট নেচার হতে পারে। as incapacities of worker for all work which he was capable of performing at the time of the accident resulting in such disablement। অ্যাক্সিডেন্ট যখন করছে সে ওই সময় সে যে যা যা কাজ করতে পারতো অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত, অ্যাক্সিডেন্ট ঘটার পরে যখন যে সেই কাজগুলো আর করতে পারে না, পরিপূর্ণভাবে সেই কাজগুলো আর কোনো কাজই সেই কাজগুলো করতে পারে না, তখনই তাকে বলা হবে টোটাল ডিসএবলমেন্ট। এই আমরা ডেফিনিশন গুলো আমরা এখান থেকে দেখবো। ডেফিনিশন গুলো থেকে আপনার পরীক্ষায় বিভিন্ন রকম কোশ্চেন আছে। হ্যাঁ, পার্সিয়াল ডিসএবলমেন্ট টোটাল ডিসএবলমেন্ট পার্থক্য, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের উপর শর্ট নোট লেখেন, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বলতে কি বুঝি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের মধ্যে পার্থক্য, লে অফ বলতে আমরা কি বুঝি। তার পরবর্তীতে আসতে পারে ওয়াইজেস ডেফিনিশন অর শর্ট নোটস অন ওয়াইজেস এর শর্ট নোট। তারপরে হতে পারে ডিসমিসাল বলতে আমরা যেগুলো তো বললাম এগুলো আসবে, মানে টার্মিনেশন ওয়াই এগুলো সেগুলো আসবে। অ্যাডাল্ট কি, সেগুলো আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ওই পরবর্তীতে যখন পড়াশোনা করবো তখন আমাদের লাগবে। অ্যাডাল্ট কি, অ্যাডোলসেন্ট কি, হ্যাঁ, মাইনর কি, সেগুলো আমার লাগবে। ম্যাটারনিটি বেনিফিট কাকে বলা হচ্ছে, ম্যাটারনিটি বেনিফিটের আলাদা একটা চ্যাপ্টারই আছে, সেগুলো আমরা দেখবো। পাবলিক ইউটিলিটি সার্ভিস বলতে কি বোঝো? শর্ট নোটস অন পাবলিক ইউটিলিটি সার্ভিস। বিভিন্ন ডেফিনিশন গুলো থেকে আমরা গ্র্যাচুইটি বলতে কি বোঝো, হ্যাঁ, বা অনেক সময় শর্ট নোটস অন গ্র্যাচুইটি, এই কথাগুলো আসে। তাদের এই ডেফিনিশন গুলোর উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম? কমার্শিয়াল ডিসপুট না, ডিসপুট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটই বলা হচ্ছে। কমার্শিয়াল ডিসপুটের কোনো চান্স আমরা পড়াই নেই। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট এখানে দুইটা। কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে বোঝানো হয় যেখানে আপনার কোনো ভ্যালু এডিশন হয় না। আসলে ইন্ডাস্ট্রিয়াল বলতে বোঝানো হয় যেখানে ইন্ডাস্ট্রিয়ালের কোনো মানে প্রসেস থাকে, ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু কাজ হয়। যেমন আপনি এখান থেকে কোনো কিছু নিয়ে আসলেন, সেটা অ্যাসেম্বলিং করলেন, সেটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে। হ্যাঁ, আবার কমার্শিয়াল কোনগুলা? কমার্শিয়াল আপনি যদি কিনলেন, কিনে এনে বিক্রি করে দিলেন, বিনিময়ে আপনি প্রফিট পেলেন, এগুলো হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল মধ্যে মূল পার্থক্য যদি আপনি বুঝতে চান, এত কিছু না পড়ে, মেনলি হচ্ছে কমার্শিয়াল হচ্ছে আপনি কিনলেন, কিনে বিক্রি করে দিলেন, ট্রেডিং, এটা হচ্ছে কমার্শিয়াল। আর ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে যেগুলাকে আপনি কিছু সময় দিয়ে কিছু করে সেগুলা পরবর্তীতে আরেক জায়গায় সেল করা। এই মানে কি বলা হয় আপনার শেপটা চেঞ্জ হয়, তখন আবার তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ক্লিয়ার? সহজ যদি আপনি বলি তাহলে সিস্টেম হচ্ছে এটা। একটা হচ্ছে আপনি শেপ চেঞ্জ না করে শুধু আসলেন, বিক্রি করে দিলেন। তবে অনেকে তাহলে এখানে আপনার হোটেল বলা আছে, হোটেল কিন্তু তাহলে আবার একটু চেঞ্জ হয়। হ্যাঁ, হোটেল কি করে আনলো, এরা মনে করেন যে ইয়ে করলো, যে রুটি আটা দিয়ে রুটি তৈরি করলো, করে বিক্রি করলো, সেটাও আপনার কমার্শিয়ালে ফেলাই। অথবা হোটেল বলতে এখানে যেগুলাকে আপনার রেসিডেন্সিয়াল হোটেল বলা হয়, সেগুলো হচ্ছে কমার্শিয়াল। আচ্ছা স্যার, আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম স্যার, সার্ভিস বেনিফিট এবং গ্র্যাচুইটি দুইটা কি সেম না আলাদা? সার্ভিস বেনিফিট আবার করেন কোশ্চেনটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি একটা বিষয় মানে সার্ভিস বেনিফিট আর গ্র্যাচুইটি দুইটাই কি সেম না 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 না, আলাদা? সার্ভিস বেনিফিট তো এটা একটা টার্ম, গ্র্যাচুইটি আরেক টার্ম। সার্ভিস বেনিফিট হচ্ছে আপনাকে সার্ভিসের পর যেই বেনিফিট দেওয়া হবে
এন্ড অফ দ্য সার্ভিস, এন্ড অফ দ্য সার্ভিসের যে বেনিফিটটা হবে তাকে বলা হয় সার্ভিস বেনিফিট। গ্র্যাচুইটি হচ্ছে একটা পার্ট মাত্র। যে অর্গানাইজেশনে গ্র্যাচুইটি থাকে সেই গ্র্যাচুইটিটা সার্ভিস বেনিফিট থাকে। সার্ভিস বেনিফিটের আপনার থাকে হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন থাকে। সার্ভিস বেনিফিটে থাকে আপনার প্রভিডেন্ট ফান্ডের যে ফান্ড সেটা থাকে। সার্ভিস বেনিফিটে পেনশন হতে পারে, বিভিন্ন রকমের দান থাকতে পারে সার্ভিস বেনিফিট। তাহলে সার্ভিস বেনিফিট হচ্ছে একটা মেইন পার্ট, যে আপনার সার্ভিসের পরে যে বেনিফিট হবে। আর গ্র্যাচুইটি হচ্ছে এটার একটা কম্পোনেন্ট মাত্র। তার মানে স্যার কি প্রভিডেন্ট ফান্ড গুলো কি সার্ভিস আন্ডার আছে? প্রভিডেন্ট ফান্ড নরমালি Provident সার্ভিস fund, বেনিফিট বলা তারপর যায় না, আপনার বলা যায় যে- না। প্রভিডেন্ট ফান্ড তারপর যেহেতু এটা এন্ড অফ দ্য সার্ভিসে দিচ্ছে সেক্ষেত্রে সার্ভিস বেনিফিট বলা যেতে পারে। কিন্তু নরমালি আসলে সার্ভিস বেনিফিট হচ্ছে পেনশন, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন, অথবা আপনার ইন্স্যুরেন্স বা যা যা থাকে সেইগুলোকে সার্ভিস বেনিফিট বলা হয়। গ্র্যাচুইটি সার্ভিস বেনিফিট তো অবশ্যই, কিন্তু আপনার এন্ড অফ দ্য সার্ভিস বেনিফিট না, কিন্তু সার্ভিস বেনিফিট তো অবশ্যই। স্যার গ্র্যাচুইটি থ্যাংক ইউ স্যার। 10 বছর হইলে পরে স্যার গ্র্যাচুইটি যেমন বেসিকের 1.5 গুণ বা 45 দিন হিসাবে ক্যালকুলেশন করা হয়। আর সার্ভিস বেনিফিট কি স্যার এমন কোন সিস্টেম আছে যে হচ্ছে তার 10 বছর চাকরি হলে পরে সে 1.5 গুণ পাবে বা 30 দিন পাবে, যেটা কম্পেনসেশন হিসাবে আপনি কিন্তু আমার দিলে স্যার কথাটা 30 মনে দিন। হয় ক্লিয়ার বুঝেন নাই। এখন আমি বলছি আসলে গ্র্যাচুইটি সার্ভিস গ্র্যাচুইটি থাকে সে মানুষের পেনশন থাকে না। যে পেনশন থাকলে পেনশনটা হলো সার্ভিস বেনিফিট। তাহলে কম্পেনসেশন কি অনেকটা গ্র্যাচুইটির মতোই স্যার? কম্পেনসেশন তো আরেক জিনিস। কম্পেনসেশন কি? কম্পেনসেশন তো বিভিন্ন রকমের কম্পেনসেশন হতে পারে। না, কম্পেনসেশন তো এখানে আসবে না। কম্পেনসেশন আরেক জিনিস, এখানে এই কান্সের সাথে আসবে না। এটা এটা জব লেংথের পরে যেটা হয় এটা হচ্ছে সার্ভিস বেনিফিট। সার্ভিস বেনিফিট, এটাকে বলা হয় সার্ভিস বেনিফিট। এর নাম হচ্ছে সার্ভিস বেনিফিট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সার্ভিস বেনিফিটে আপনাকে আপনার অর্গানাইজেশন যে ওয়েতে আপনাকে টাকা দিবে, আপনি সার্ভিস ইন্ডিয়া সবগুলোই সার্ভিস বেনিফিট। হ্যাঁ sure, sir. হ্যাঁ, স্যার মোবাইল ইন্টারনেটে বিল যদি পেমেন্ট করে দেয় একটা ফিক্সড অ্যালাউন্স থাকে, সেটাও কি সার্ভিস বেনিফিট আন্ডার এগুলো তো ইউটিলিটিতে চলে যায়, এগুলো তো আপনার ওয়াইতে চলে গেছে। এগুলো তো মান্থলি যখন আগে দেওয়া হয়, আপনার তো রানিং অবস্থা যখন দেওয়া হয়, আপনি সার্ভিস দিচ্ছেন আর বিনিময়ের সাথে সাথে নিয়ে নিচ্ছেন, সেটা তার সার্ভিস বেনিফিট না। সার্ভিস শেষে যা যা বেনিফিট পাবে শুধু সেগুলোই হচ্ছে সার্ভিস। সার্ভিস বেনিফিট, সার্ভিস ইন্ডিয়া, এন্ড অফ দ্য সার্ভিস, এন্ড অফ দ্য সার্ভিস। আপনার বয়স শেষ, রিটায়ারমেন্টের সময়। হ্যাঁ, আপনার বলা যায় যে স্যার রিটায়ারমেন্টের সময়। রিটায়ারমেন্টের সময়। স্যার সার্ভিস বেনিফিটের মধ্যে স্যার আনলিমিটেড একটা ইস্যু আছে স্যার, এটা তো অনেকেই বলতে পারলো না স্যার। হ্যাঁ, আনলিমিটেড আছে, আনলিমিটেড বিশাল অ্যামাউন্ট এটা আছে। একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু স্যার। হ্যাঁ, আপনার যেমন বিভিন্ন অর্গানাইজেশনে এরকম আপনার 12টা বেসিকের সমান 24টা জি স্যার, এখানে আনলিমিটেড স্যার বেসিকটা স্যার কম্পেয়ার করে স্যার আনলিমিটেড বললাম সার্ভিস বেনিফিট হচ্ছে আপনার সার্ভিসের সময় যা যা পান সবই সার্ভিস বেনিফিট। স্যার স্যার মালিকের ইচ্ছা মতো দিবে কেন? আপনার মালিকের কি আছে না, পলিসি আছে কোম্পানি না? কোম্পানি পলিসির উপরে আপনি পলিসি আছে না, কোড অফ কন্ডাক্ট বলে, কোড অফ কন্ডাক্ট, সার্ভিস রুলস। আপনি সার্ভিস রুলস তো আগেই আপনি সাইন করে করছেন আপনি যখন জয়েন করেন। না না, ওটা এখানে ইনক্লুড নাই। না না, স্যার এখানে পরে আসতেছি আমরা, যেমন বিস্তারিত ইয়েতে আমরা আরো পড়বো। স্যার এখানে পাবলিক ইউটিলিটি সার্ভিসের মধ্যে যে যেগুলো সেক্টর আছে সবগুলো কি লেবারের মধ্যে পড়েছে, ইনক্লুডিং ব্যাংকিং সার্ভিস? সেটা কি পাবলিক ইউটিলিটি সার্ভিস সবগুলো কি না, 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 লেবার? এখানে সব লেভেলতে পড়বে না। যেমন ব্যাংকিং সার্ভিস আপনি যে ঘটনা বললেন, ব্যাংকিং সার্ভিসে যাদেরকে আপনি লেবার হিসেবে ট্রিট করাতে পারেন তাদেরকে লেবার হিসেবে আপনি ট্রিট করবেন, কিন্তু অন্যরাদেরকে কি পারবেন না। এখানে ডেফিনেশনে বলা আছে আসলে আপনার এখানে যে যে কোম্পানি মানে আপনার ইন্ডাস্ট্রির কথা বলা আছে সেগুলো সবগুলো কিন্তু আপনার লেবার একটা আসে না। এখানে বলা আছে যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট বলতে কি বোঝায়, তখন আপনি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট পারপাসে আপনি এই কথাগুলো আপনাকে বলছেন। তার মানে এই নয় এখানে সবগুলোই যে আপনি লেবার একটা 100% কার্যকর হবে। স্যার পাবলিক সার্ভিস না একটা আমার একটা কোশ্চেন ছিল স্যার, মানে প্রথম লাইনে যেটা বললো পাবলিক ইউটিলিটি সার্ভিস, মানে যেসব ইনস্টিটিউশন
যে ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি এইসব রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। হ্যাঁ। কিন্তু মানে পরে আবার আমার যে পোস্টাল সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস এগুলাও বলা হয়েছে। তো কিন্তু মানে ইউটিলিটি বলতে আমরা খালি ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটারই বুঝি না। হ্যাঁ। তাহলে মানে আমার ট্রান্সপোর্ট সার্ভিস, পোর্টাল সার্ভিস, পোস্টাল সার্ভিস এগুলো কেন পাবলিক ইউটিলিটি সার্ভিসের আন্ডারে পড়তেছে? ইউটিলিটি বলতে কি বুঝি? ইউটিলিটি বলতে আপনি জায়গা থেকে সেবা নেন, সেটাই হচ্ছে ইউটিলিটি। আচ্ছা, মানে আপনি পাবলিক ব্যাংক থেকে যা সেবা যা নিচ্ছেন না, সার্ভিস পাচ্ছি সব ইউটিলিটি। আপনি ব্যাংকে ব্যাংকিং সার্ভিস নিচ্ছেন না, ব্যাংকিং সার্ভিস পাবলিক নিচ্ছে না, তাহলে এটা জি। ইউটিলিটি হবে না? আমরা যে এই জন্য তো এই ডেফিনিশন গুলো পড়ার উদ্দেশ্য তো এই কারণে। আমরা যেগুলো জানি যে আসলে পাবলিক ইউটিলিটি সার্ভিস, আমরা নরমালি পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসেবে জানি আমরা গভর্নমেন্ট আমাদেরকে গ্যাস দেয়, পানি দেয়, ওয়াটার দেয়, হ্যাঁ, এইগুলো একটা পাবলিক ইউটিলিটি সার্ভিস। জি। আমাদের স্যানিটেশনের ব্যবস্থা করে, হ্যাঁ, আপনাদের সিটি কর্পোরেশন এই কাজগুলো করে, এগুলো হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। আসলে পাবলিক ইউটিলিটি সার্ভিস পাবলিক যেখান থেকে সার্ভিসগুলো নেয় সবগুলো পাবলিক ইউটিলিটি সার্ভিস। বুঝতে পেরেছি। আপনি রেলওয়ের মাধ্যমে আপনি যান, ট্রেনে চলেন, এয়ারে চলেন, আপনি কিছু পেমেন্ট করেন, ঠিক আছে, কিন্তু পেমেন্ট করা মানে এই নয় গভর্নমেন্ট থেকে সবগুলোতে সাবসিডি দিতে হয়, অথবা গভর্নমেন্ট এখানে বেনিফিটও পাইতে পারে, লাভও পাইতে পারে, কিন্তু আপনি পাবলিক যেখান থেকে সার্ভিস নিচ্ছে তাকেই বলা হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। বুঝতে পেরেছি। থ্যাঙ্কস। আর কারো কোশ্চেন থাকলে বলেন, আমরা ডেফিনিশন গুলো একটু ক্লিয়ার করলে আমাদের জন্য পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে। আমাদের বাকি পুরো একটা কভার দিবে, একটা আপনারা বসে বসে পড়তে পারবেন। স্যার ম্যাটারনিটি বেনিফিটটা স্যার ইয়াতে আনা হয়েছে, এই যে লেবার ল আনতে, এটা কি যে লেবার লর অংশ নাকি ইবিপির অংশ? লেবার লর অংশ। ম্যাটারনিটি বেনিফিটটা ম্যাটারনিটি বেনিফিটের একটা চ্যাপ্টারই আছে আলাদা, এটা আমরা লেবার না সে মহিলা লেবারদের কথা বলা হচ্ছে, উমেন ওয়ার্কার। ওইখানে কি ডোমিসিলিয়ারি এগুলো আসে? ডোমিসিলিয়ারি এগুলো কি আসে নাকি? ডোমিসিলিয়ারি কি আবার বুঝলাম না, আপনি একটু ব্যাখ্যা করেন। অ্যাকচুয়ালি স্যার ডোমিসিলিয়ারি হচ্ছে যে মেডিসিন বিলটা, এটা মেডিসিন বেনিফিটটা তাকে দেওয়া হয় না, ডোমিসিলিয়ারি যে বিলটা দেওয়া হয় যদি আপনার ওই উমেন ওয়ার্কারের জন্য, সেটা তো অবশ্যই আপনি ম্যাটারনিটি বেনিফিট। আমরা তো স্যার 15 কিন্তু ইবিপিতে আন্ডারে মানে এই জিনিসগুলো দেখানো হয়, এই জন্য জিজ্ঞেস করছিলাম। আমাদের যেটা আপনি যেটা বলছেন সেগুলো হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে রুলস সেই অনুযায়ী দেওয়া হয়, কিন্তু এগুলা আপনার যদি আপনার রুলস না থাকতো তাহলে আপনাকে ধরতো, ওই লেবার অ্যাক্ট অনুযায়ী আপনাকে যারা লেবার তারা ধরতে পারতো, লেবারদের জন্য করা হচ্ছে। আমরা সামনে আগাবো, আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার, আগান সামনের দিকে। এই জিনিসগুলো আপনারা আবার ভালো করে দেখবেন, এগুলো থেকে কোশ্চেন আসে আপনাদের, যেহেতু নেক্সট লেভেলে 20 মার্কসের থাকবে একটা সাবজেক্ট আছে, সেখানে সেই জন্য আপনাদের এই বছর ম্যাক্সিমাম কোশ্চেন নর্মালি এইসব ডেফিনেশন গুলাই দিয়ে দেবে ম্যাক্সিমাম, ঠিক আছে? সুতরাং আমরা ডেফিনেশনটা ভালো করে পড়বো, এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে। ল অফ এমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা থেকে আর ল অফ এমপ্লয়মেন্ট নেক্সট লেভেলে আপনার 20 মার্কস পাবে ল অফ এমপ্লয়মেন্ট। তখন আমরা ডেফিনিশন গুলো পড়লাম এখানে দেখেন আমাদের চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টার, তাহলে চ্যাপ্টার 1 আমরা শেষ করলাম। চ্যাপ্টার 1 এ ছিল হচ্ছে ডেফিনিশন, চ্যাপ্টার 1 প্রিলিমিনারি, চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে প্রিলিমিনারি। এখানে শর্ট টাইটেল কি, তারপর হচ্ছে এগুলো কবে থেকে শুরু হবে, এগুলার ডেফিনিশন গুলা কি বলা হচ্ছে, কাদের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, কাদের ক্ষেত্রে হয় না, এই কথাগুলা বলা হলো। হ্যাঁ, আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে এই লেবার অ্যাক্টে টোটাল চ্যাপ্টার 21টা চ্যাপ্টার, 21 চ্যাপ্টার। আমরা সবগুলো দেখবো না, আমরা হয়তো আমাদের যেহেতু নেক্সট লেভেলে আপনাদের আছে, আপনারা ভালো করে এখন পড়লে আপনার নেক্সট লেভেলে কাজে লাগবে, অথবা আপনারা
এখন পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু পড়েন আর বাকিটা দেখতে পেলে পড়েন। টোটাল আমাদের চ্যাপ্টার হচ্ছে 21 চ্যাপ্টার। এখন আমরা চ্যাপ্টার 1 আমরা শেষ করলাম, চ্যাপ্টার 2 তে কন্ডিশন গুলো আমরা দেখবো। কন্ডিশন আর এমপ্লয়মেন্টের কন্ডিশন আমরা গত ক্লাসে আমরা এগুলা আলোচনা করছি কিছু এমপ্লয়মেন্টের কন্ডিশন। এখন ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার এন্ড পিরিয়ড প্রভিশন। আমরা ওয়ার্কার যখন নিয়োগ দিব, ওয়ার্কার যখন নিয়োগ দেওয়া হয় তখন এখানে ওয়ার্কারের বিভিন্ন প্রকার ওয়ার্কার আছে। ওয়ার্কার এমপ্লয়েড ইন এনি এস্টাবলিশমেন্ট শ্যাল বি ক্লাসিফাইড ইন এনি অফ দ্য ফলোইং ক্লাসেস অ্যাকর্ডিং টু দ্য নেচার এন্ড কন্ডিশন অফ ওয়ার্ক। আমরা আবারও বলছি, এটা কিন্তু লেবার অ্যাক্ট 2006। তারপর এরপরে আমাদের দেশে অনেকগুলা অ্যামেন্ডমেন্ট আছে, আপনারা ওই অ্যামেন্ডমেন্ট গুলা একটু দেখে নেবেন। সেই অ্যামেন্ডমেন্টে যদি কোনো কিছু চেঞ্জ হয় সেখানে কিছু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ওয়ার্কারের ক্ষেত্রে চেঞ্জ আছে কিনা বা ইয়েতে আছে কিনা এগুলো আমরা ওই পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট গুলো একটু দেখতে পারি। Workers' employment in any establishment shall be classified in any of the following classes according to the nature and condition of work. কাজের নেচার এবং কন্ডিশনের উপর ভিত্তি করে বিভিন্ন নাম দেওয়া হয়। নেমলি অ্যাপ্রেন্টিস, বদলি, ক্যাজুয়াল, টেম্পোরারি, প্রফেশনাল এন্ড পার্মানেন্ট। অ্যাপ্রেন্টিস কি? শিক্ষানবিশ, যে আসে আপনার এখানে কাজ করে, সে এখান থেকে শিখবে। কাজ শিখার জন্য যারা আছে তাদেরকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস। বদলি, বদলি কারা? একজন আপনার এখানে আজকে লোক নাই, তার পরিবর্তে আরেকজন কাজ করে, তাদেরকে বলা হয় বদলি। ক্যাজুয়াল, তারা আজকে আসছে, আজকে 10 জন আপনার লোক দরকার, আপনি 10 জন নিয়ে আসছেন। কালকে আপনার 15 জন দরকার, আপনি 15 জন লোক চাইছেন, তাদেরকে তারা দিল, আপনার কাজ করলো, এদেরকে বলা হয় ক্যাজুয়াল। টেম্পোরারি, আপনার এখানে সব সময় কিছু লোক আছে, তাদেরকে কখনোই আপনি পার্মানেন্ট করবেন না। ওদের 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য ওরা টেম্পোরারি কাজ করবে। দেন বলা হচ্ছে প্রফেশনাল, যারা বিভিন্ন রিক্রুটমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা 6 মাস, 1 বছর পর তাদেরকে আপনি কি করবেন, যদি আপ টু মার্ক হয় তখন তাদেরকে পার্মানেন্ট করবেন। এই পার্মানেন্টের আগ পর্যন্ত যারা এখন থাকে তাদেরকে বলা হচ্ছে প্রফেশনাল এন্ড পার্মানেন্ট। এবং যারা পার্মানেন্টার হিসাবে আপনার ট্রিটমেন্ট করলেন তখন তাদেরকে বলা হচ্ছে পার্মানেন্ট। তাহলে এখান থেকে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে বলা আছে। ওয়ার্কার শ্যাল বি কল্ড অ্যাপ্রেন্টিস, যখন তাকে এমপ্লয়েড ইন এস্টাবলিশমেন্ট এজ এ লার্নার হিসেবে যখন থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস। and is paid an allowance during the period of his training, এবং ট্রেনিং পিরিয়ডের জন্য তাকে কিছু অ্যালাউন্স দেওয়া হয়। তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না, ওয়াইজেস দেওয়া হচ্ছে না, তাকে কিছু অ্যালাউন্স দেওয়া হচ্ছে। The worker shall be called as a bodli if he is employed in establishment in the post of a permanent worker. The permanent worker এর পোস্টে তাকে কাউকে যদি কোনো কাজ করানো হয়, or of a professional, অথবা কোনো প্রফেশনালের পরিবর্তে যদি কাজ করানো হয়, সে যতদিন থাকবে না সে ততদিন পর্যন্ত ডিউরিং দ্য পিরিয়ড হু ইজ এ টেম্পোরারি অ্যাবসেন্ট। টেম্পোরারি অ্যাবসেন্টের পরিবর্তে যদি তার কোনো লোক ওয়ার্কার কাজ করে এমপ্লয়েড করে থাকে তখন তাকে বলা হবে ওয়ার্কার শ্যাল বি কল্ড এ ক্যাজুয়াল ওয়ার্কার। ক্যাজুয়াল ওয়ার্কার বলা হবে হিজ এমপ্লয়মেন্ট ইজ অ্যান এস্টাবলিশমেন্ট ইজ অফ দ্য ক্যাজুয়াল নেচার। যদি ক্যাজুয়াল নেচার হয় তখন ক্যাজুয়াল ওয়ার্কার বলবে। The worker shall be called a temporary worker if he is employed in establishment of for work which is essentially of temporary nature and is likely to be finished within limited period. হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তাকে ফিনিশ করে দেওয়া হবে, এরকম টেম্পোরারি নেচার যদি হয় তখন তাকে বলা হবে টেম্পোরারি ওয়ার্কার। A worker shall be called a permanent worker if he is employed in establishment on a permanent basis or if he has satisfactorily completed the period of probation in the establishment. The period of probation for a worker whose function is of the clerical nature shall be 6 months, and for the other workers such period shall be 3 months. হ্যাঁ, এটা নেচারের উপর অনেক সময় 6 মাসের প্রবেশন পিরিয়ড থাকে, 3 মাসের থাকে,
হ্যাঁ, বর্তমানে বিভিন্ন অর্গানাইজেশনের আপনার 1 বছর 2 বছর পর্যন্ত কি প্রফেশনাল পিরিয়ড রাখে। Provided that in the case of the skilled worker, the period of probation may be extended by an additional period of 3 months. If for any circumstances it has not been possible to determine the quality of his work within the first 3 months period of the probation. যদি আপনার প্রথম প্রবেশনে এক্সটেন্ড না থাকে তাহলে তাকে নেক্সট এডিশনাল 3 মান্থ তাকে এক্সটেনশন করা হতে পারে। If the worker whose service has been terminated during the probationary period, including the extended period, is again appointed by the same employer within a period of 3 years, he shall, unless appointed on a permanent basis, be deemed to be a probationer, and the period or the periods of the earlier probation shall be counted for determining his total period of probation. ঠিক আছে, এটা বলছে এটা নরমালি হয় না যে একটা ওয়ার্কারকে আপনি টার্মিনেট করে দিলেন সে প্রফেশনাল পিরিয়ডেই, হ্যাঁ, অথবা মানে একবার শেষে আবার আরেকটা প্রফেশনাল পিরিয়ড সহ এক্সটেন্ড করার পর ভিতরেই তাকে টার্মিনেট করে দিলেন, হ্যাঁ, কিন্তু 3 বছরের ভিতরে তাকে যদি আবার পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট করেন সেই ক্ষেত্রে তাকে পার্মানেন্ট করার জন্য পার্মানেন্ট বেসিসে করার জন্য প্রফেশনাল পিরিয়ড আপনার আগে যে প্রফেশনাল পিরিয়ড সেগুলো কি করা হবে, কাউন্ট করা হবে, তাকে টোটাল কতদিনে প্রফেশনাল পিরিয়ডে রাখা হলো। If a permanent worker is employed as a professional in a new post, he may at any time during the probationary period be reverted to his old permanent post. একটা পার্মানেন্ট ওয়ার্কারকে যদি আপনি নতুন একটা পোস্টের জন্য তাকে যদি প্রফেশনাল রাখেন তাহলে he may at any time during the probationary period be reverted to his old permanent post. আপনি সে যে কোনো সময় তার পুরাতন পোস্টে সে পার্মানেন্ট হিসাবে চলে আসতে পারবে। তাহলে একটা পার্মানেন্ট ওয়ার্কারকে নতুন পোস্টে তাকে প্রফেশনাল, কিন্তু সে যদি সেই নতুন পোস্টে যদি প্রফেশনাল কমপ্লিট না করতে পারে তাহলে তাকে অটোমেটিকলি ওল্ড পোস্টে পার্মানেন্টলি দেওয়া যেতে পারে। এখন ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা তাহলে এটা আপনার মনোযোগ দিয়ে পড়বেন, ভালো করে পড়বেন। ক্লাসিফিকেশন ওয়ার্কার, পিরিয়ড অফ প্রফেশন, এটা অনেক ক্ষেত্রেই আছে। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন আপনার অনেক অর্গানাইজেশন চাকরির পরেও আপনার বিভিন্ন পরীক্ষা হয়, সেখানেও কিন্তু এগুলো আছে। সার্ভিস বুক, আপনার ওয়ার্কারদের ক্ষেত্রে ওয়ার্কারকে সার্ভিস দিল, সে তাদেরকে কি সার্ভিস দিচ্ছে, কখন আসছে কখন যাচ্ছে, সেখানে একটা বই তারা মেনটেন করে, এই বইয়ের নাম হচ্ছে সার্ভিস। Every employer shall at his own cost, employer's own cost, every employer shall at his own cost provide a service book for every worker employed by him. Such service book shall be kept in the custody of the employer. Both employing a worker, the employer shall require from him the previous service book if the worker claims that he has been previously in employment under any other employer. If such worker has any service book, it shall be handed over to the new employer by him and shall be kept in the custody of the employer. এই সার্ভিস বুক সম্পর্কে কথাবার্তা বলছে, একটা সার্ভিস বুক থাকবে এবং সার্ভিস বুকের ফর্ম কিরকম হয়, এই ফর্ম অফ সার্ভিস বুক এন্ট্রি ইন দ্য সার্ভিস বুক, সার্ভিস বুক একটা এন্ট্রি করে দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় তাদেরকে সাপ্লায়ার টিকেট এন্ড কার্ড দেওয়া হয়, রেজিস্টার অফ ওয়ার্কার্স এন্ড সাপ্লাই অফ টিকেট এন্ড কার্ড। এটা আপনি করে আপনারা দেখেন রাইটস অফ লেট অফ ওয়ার্কার ফর কম্পিটিশন। আমরা একটু আগে বলছি একটা লে অফের ডেফিনিশন করছি, লে অফের ওয়ার্কারদের ক্ষেত্রে কি তাদের কি অধিকার আছে। Whenever a worker other than a bodily or physical worker whose name is born on the master rules of an establishment who has completed not less than 1 year of continuous service under the employer is laid off, he shall be paid compensation by the employer for all days during which he is so laid off, except for such weekly holidays as may intervene. তাহলে এমপ্লয়ার লে অফ যদি করে থাকে
তাকে যদি এরকম উপরে যদি বদলি অথবা ক্যাজুয়াল ওয়ার্কার যদি না হয়ে থাকে এবং তারা যদি মাস্টার রুলে থাকে, হ্যাঁ, যে এবং 1 বছরে বেশি কন্টিনিউ সার্ভিস দিয়ে থাকে, সেই ক্ষেত্রে লেড অফ ওয়ার্কাররা তাদেরকে যতদিন আপনি বসে রাখবেন ততদিনের আপনি স্যালারি দিতে হবে, দিনের স্যালারি দিতে হবে, এক্সেপ্ট হচ্ছে উইকলি হলিডে এই বাদ দিয়ে বাকি দিনের স্যালারি দিতে হবে। The amount of compensation as mentioned in subsection 1 shall be equal to half of the total the basic wages. এখন এই যে তাদেরকে আপনি স্যালারি দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে, এই যে একজন একটু আগে যিনি আপনি কম্পেনসেশন বলছেন, এখানে ওই এখান থেকে মনে হয় আপনি কম্পেনসেশন পাইছেন, তাদেরকে কিছু কম্পেনসেশন দিতে হবে। এই কম্পেনসেশনটা কি হবে? Be equal to half of the total of the basic wages. Half of the total of the basic wages and general allowance ad hoc or interim pay, if any, and the full amount of housing allowance, if any, that would be have been payable to him had not been to laid off. Laid off যদি না হয়ে থাকে তাহলে তাকে যেগুলো দেওয়া হয় সেখান থেকে বেসিক ওয়াইজের হাফ, হ্যাঁ, এবং ডিআরএস অ্যালাউন্সের হাফ অথবা অন্য অ্যাডহক বা ইন্টারিম যেগুলো পেড করে সবগুলো হাফ দিতে হবে, আর ফুল দিতে হবে হাউজিং অ্যালাউন্স যেটা দেওয়া হয় সেটা ফুল অ্যামাউন্টটাকে পেমেন্ট করতে হবে। এই রুলগুলা দেখেন, আমি সবগুলো করতে পারবো না, ডে অফ পে সম্পর্কে অনেকগুলো কথা বলা আছে। তারপর ডেথ বেনিফিট, ডেথ বেনিফিট দেওয়া হয় if a worker dies while in service after a continuous service of not less than 3 years, 3 মাসের কম যদি সে সার্ভিস না দিয়ে থাকে নমিনি, or in absence of his nominee, his dependent shall be paid by the employer the compensation at the rate of 30 days wages for every completed year of service or for any part thereof in excess of the 6 months or gratuity, if any, higher, in addition to any other benefit which the deceased worker would have been entitled had he retired from service, provided that his worker is covered by any compulsory insurance scheme of the establishment or any compensation payable of service under subsection D, worker shall be entitled to whichever is higher. তাই ডেথ বেনিফিটটা কি দেওয়া হবে? একটা ওয়ার্কার যদি মারা যায় সার্ভিস থেকে, হ্যাঁ, যদি সে 3 বছরের নিচে সার্ভিস না করে থাকে, অর্থাৎ 3 বছরের উপরে যদি সার্ভিস করে থাকে, তাহলে সে ওয়ার্কার নমিনি অথবা তার নমিনি যদি দেওয়া না থাকে, তার যে ডিপেন্ডেন্ট তাদেরকে সে পে করতে হবে। সেই কম্পেনসেশনটা কি? এট দ্য রেট অফ 30 days wages, at the rate of 30 days wages for every completed year of service, প্রতি 1 বছরের জন্য 30 দিনের স্যালারি দিতে হবে, or for any part thereof in excess of 6 months of gratuity, if any, whichever is higher. যদি তার গ্র্যাচুইটি হয়ে থাকে তাহলে গ্র্যাচুইটি অথবা 1 বছরের জন্য 30 দিনের, যেটা বেশি হয় সে অ্যামাউন্টটা তাকে দিতে হবে। In addition to any other benefit to which the deceased worker would have been entitled had he retired from service. অন্যান্য আদার যে বেনিফিট দেওয়া আছে, রিটায়ারমেন্ট হলে তাকে যে বেনিফিটগুলো দেওয়া হবে সেইগুলা এডিশনগুলো এনে দেওয়া হবে। আমরা রিট্রেন্সমেন্ট আমরা গত ক্লাসে পড়ি নাই, আজকে রিট্রেন্সমেন্ট বলতে কি বোঝায়? এ ওয়ার্কার এমপ্লয়েড ইন অ্যান এস্টাবলিশমেন্ট মে বি রিট্রেন্স ফ্রম সার্ভিস অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিতে গ্রাউন্ডে তাদেরকে কি করা যাবে? হ্যাঁ, এমপ্লয়েডকে রিট্রেন্স করা যাবে। No worker who has been in continuous service for not less than 1 year under any employer shall be retained by the employer unless, কোনো ওয়ার্কারকে আপনার কন্টিনিউয়াস সার্ভিস থেকে যদি সে 1 বছরের বেশি সার্ভিস দিয়ে না থাকে তাকে রিটেন্স করতে পারবেন না। হ্যাঁ, যদি না the worker has been given 1 month notice in writing, তাকে যদি 1 বছরের বেশি কাজ করে থাকে তাহলে তাকে 1 মাসের লিখিত নোটিশ দেওয়া ছাড়া তাকে রিটেন্স করতে পারবেন না। ইন্ডিকেটিং দ্য রিজনস ফর রিট্রেন্সমেন্ট, তাকে কেন রিট্রেন্সমেন্ট দিচ্ছেন সেটা নোটিশ দিতে হবে কারণ দর্শায়। and worker has been paid in lieu of such notice wages for the notice period, যদি তাকে সেই নোটিশ ছাড়া করেন তাহলে নোটিশ পিরিয়ডে ওয়াজেস তাকে দিতে হবে। A copy of the notice is sent to the chief inspector or any other officer authorized by him and also to the collective bargaining agent in the establishment. তাকে যে নোটিশ দিচ্ছেন
সেটা চিফ ইন্সপেক্টর বরাবর অথবা অন্য কোনো গভর্নমেন্টের অথরাইজ অফিসার বরাবর এবং সিবিএ যে এজেন্ট আছে সেই সিবিএ কালেক্টিভ বার্গেনিং এজেন্টে আপনি সেই একটা কপি দিতে হবে। He has been paid compensation which shall be equivalent to 30 days wages of the gratuity for a complete year service higher. তার যেগুলো বেশি সার্ভিস গ্র্যাচুইটি অথবা 30 দিনের ওয়াইজেস প্রতি 1 বছরের জন্য সেটা আপনি তাদেরকে পেমেন্ট করে তারপর রিপ্লেসমেন্ট করতে হবে। এখানে রি-এমপ্লয়মেন্ট অফ ডিফেন্স ওয়ার্কারকে দেখতে রি-এমপ্লয়মেন্টের একটা প্রভিশন আছে। হোয়ার এনি নাম্বার অফ ওয়ার্কার্স আর রিপ্লেস, আপনি যদি কোনো সংখ্যা ওয়ার্কার যদি আপনি রিপ্লেস করেন and the employer proposes to pay into his employee and worker any worker within a period of 1 year from the date of such replacement, আপনি রিপ্লেসমেন্টের পিরিয়ড থেকে 1 বছরের ভিতরে যদি আপনি নতুন করে কোনো ওয়ার্কার নেন, he shall give an opportunity to the retained worker belonging to the particular category concerning by sending a notice to their last known address to offer themselves for employment, and the retained worker who to offer themselves for re-employment shall have preference over their other retained workers, each having priority according to the length of his service under the employer. তাহলে রিপ্লেসমেন্টে যদি করা হয় তাদেরকে থেকে আপনি যদি পরবর্তীতে 1 বছরের মধ্যে যদি কোনো লোক নিয়োগ দেন, তাহলে রিপ্লেসমেন্ট যাদেরকে করছেন তাদেরকে আগে নিয়োগ দিতে হবে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। হ্যাঁ, এবং সুযোগ কিভাবে দিতে হবে? তার যে লাস্ট যে অ্যাড্রেস আপনার জানা আছে সেখানে আপনার তাকে নোটিশ দিতে হবে, চিঠি দিতে হবে তাকে আবার নতুন করে জয়েন করার জন্য। যদি তারা জয়েন না করে তাহলে আপনি বাইরে থেকে লোক দিতে পারবেন। হ্যাঁ, যদি জয়েন করে তাদেরকে সুযোগ দিতে হবে। তাদেরকে আগে জয়েন করা, প্রায়োরিটি বেসিসে জয়েন করাতে হবে। এই হলো রি-এমপ্লয়মেন্ট অফ ডিফেন্স ওয়ার্কারদের। যদি কোনো কোশ্চেন আছে? স্যার ক্যাজুয়াল ওয়ার্কারের ডেফিনিশনটা ক্লিয়ার না, ক্যাজুয়াল ওয়ার্কার এবং টেম্পোরারি ওয়ার্কারের যে ডিফারেন্সটা, ক্যাজুয়াল হ্যাঁ বলেন। ক্যাজুয়াল ওয়ার্কার হ্যাঁ এটা আমি ক্লিয়ার না। ক্যাজুয়াল বলতে বোঝানো হয় যাদেরকে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনি আনছেন, ঠিক আছে? আপনি তাদেরকে আজকে আনলেন, কালকে চলে যাবে। হ্যাঁ, আজকের জন্য আজকে কাজ দিলেন, অথবা তাদেরকে কাজ দিলে 1 মাসের জন্য কাজ দিলেন, 3 মাসের জন্য কাজ দিলেন, তাদেরকে কখনো পার্মানেন্ট করবেন এরকম কোনো রুলস নাই। তাদেরকে বলা হয় ক্যাজুয়াল, তার সারা জন্মই কি ক্যাজুয়ালি থাকবে। আপনি যদি তাদেরকে ক্যাজুয়াল ওয়ার্কার, যেমন আপনার অফিসের যেমন থার্ড পার্টি থেকে যখন আপনি নেন সেগুলো ক্যাজুয়াল ওয়ার্কার, অথবা আপনি যদি নিজেরও আপনি ক্যাজুয়াল ওয়ার্কার নিয়োগ দিতে পারেন। একটা হচ্ছে পার্মানেন্টের আগে আপনার প্রফেশনাল পিরিয়ড করে তারপর তাদেরকে পার্মানেন্ট করে। এটা ছাড়াও কি হয়, ওয়ার্কার থাকে ক্যাজুয়াল। টেম্পোরারি ওয়ার্কার ওই যে ক্যাজুয়াল ডিফারেন্সটা, টেম্পোরারি তো ওগুলো টেম্পোরারি বলতে পারতেছেন না, টেম্পোরারি বলতে পারেন, ওগুলোকে টেম্পোরারি বলতে পারেন। এখানে তো না স্যার, টেম্পোরারি এবং ক্যাজুয়াল তো 2 রকম ডিফারেন্স আছে স্যার, এই জন্য ডিফারেন্সটা কি জানতে চাচ্ছিলাম। ডিফারেন্সটা আপনার একটা হচ্ছে বদলি, টেম্পোরারি বলতে একটা আছে এখানে বদলি। বদলি তো স্যার আলাদা স্যার, এটা বুঝছি আলাদা। স্যার। হ্যাঁ, টেম্পোরারি আলাদা স্যার, টেম্পোরারিটা তো একটা আলাদা। আপনি ফিক্সড আপনি বলে দিচ্ছেন, আপনি মনে করেন যে তার ইয়ার জন্য 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 3 দিনের জন্য, এগুলো হচ্ছে টেম্পোরারি। আর বদলি ক্যাজুয়াল যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি আপনার কোম্পানিতে ক্লিনার নিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানে ক্লিনিং সার্ভিসের জন্য, এই যে সিকিউরিটি নিচ্ছেন, তাদেরকে যা কোম্পানির সাথে চুক্তি করছেন আগামী 5 বছর তারা চলবে, বা আগামী তা না আপনি অর্গানাইজেশন যতদিন 2-3 বছর পর রিনিউয়াল হয়, তাদেরকে কখনোই পার্মানেন্ট করা হবে না। এরা হচ্ছে ক্যাজুয়াল। স্যার এটা কি নো ওয়ার্ক নো পে সিস্টেম আর কি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যতদিন আপনাকে ওয়ার্ক করবে তখনই আপনি তাকে পেড করবেন। ওয়ার্ক না করলে তার ওয়ার্কের পরে তো আপনি না করলে তো পেড করার কোনো সুযোগ নাই। সব ওয়ার্কারের ক্ষেত্রে ওয়ার্ক না করলে পেড হবে না, কিন্তু বেনিফিট ওই যে আপনার হচ্ছে সার্ভিস বেনিফিট যেগুলো আছে সেগুলা ক্যাজুয়াল ওয়ার্কাররা পায় না। বাট টেম্পোরারি ওয়ার্কারটা সেটা পাবে।
টেম্পোরারি ওয়ার্কার সেটা পাবে টেম্পোরারি ওয়ার্কারও পায় না, টেম্পোরারি ওয়ার্কারও পায় না। টেম্পোরারি তো তারা টেম্পোরারি নেচার, আপনি তাদেরকে নিচে নিয়ে আপনি 1 মাসে এক বছরের জন্য, নিচে নিয়ে আপনি 3 মাসের জন্য, টেম্পোরারি ইন নেচার। আর ক্যাজুয়াল হচ্ছে তারা আপনার সাথে এখানে 10 বছরও করতে পারে, কিন্তু তারা এইভাবে চলবে 10 বছর ক্যাজুয়াল থাকবে, তারা কখনোই পার্মানেন্ট হবে না। আউটসোর্সিং এর মতো আউটসোর্সিং এর মতো, আউটসোর্সিং অনেকটা আউটসোর্সিং, আবার অনেক অর্গানাইজেশন নিজস্ব নিয়োগ দেয় ক্যাজুয়াল হিসাবে, পার্মানেন্ট করে না, তারা আগে থেকে বলে থাকে ক্যাজুয়াল ক্যাজুয়াল। ঠিক আছে, নরমালি আউটসোর্সিং থেকে ক্যাজুয়ালটা আসে। হ্যাঁ, আচ্ছা অ্যাপ্রেন্টিসের ব্যাপারে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন। অ্যাপ্রেন্টিসদেরকে কতদিন কত মাস পর্যন্ত অ্যাপ্রেন্টিস যারা আছে তাদেরকে কত মাস পর্যন্ত বুঝি নাই আপনার কথাটা, আবার বলেন। অ্যাপ্রেন্টিস যারা আছে তাদেরকে কত মাস পর্যন্ত অ্যাপ্রেন্টিস হিসেবে রাখা যায়? এরপর তো এখানে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। বলা আছে যে 6 মাস 3 মাস 6 মাস 3 নেচার অফ মাস। দ্য ওয়ার্ক। হ্যাঁ, 6 মাস 3 মাস। 6 মাস 3 মাস, এর চেয়ে বেশি দিন লাগলে তো ওদেরকে পার্মানেন্টই করতে হবে না? হ্যাঁ, একটু বেশি দিন রাখলে আপনার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাংকের আছে 2 বছর, প্রফেশনাল পিরিয়ড হচ্ছে 2 বছর। লেবার একটু বলা আছে 3 থেকে 6 মাস। আচ্ছা, যা প্রবাশন পিরিয়ড আছে তারা তো আসলে পার্মানেন্ট হিসেবেই ঢুকতেছে। প্রবাশন পিরিয়ডটা তো প্রফেশনাল পিরিয়ডের প্রফেশনালি আপনার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করলে আপনি পার্মানেন্ট ঢোকার জন্যই প্রফেশনালি রাখা হয়, প্রবাশন রাখা হয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নামাজ পড়বো, আমরা শেষ করে দিব। আর কারো কোশ্চেন আছে? আমরা কালকে ইনশাআল্লাহ ক্লাস করব, আপনারা একটু দেখবেন, ভালো করে দেখবেন। কালকে আমরা আরো নিচে কিছু দেখে জিনিস দেখবো, এবং আপনাদের বিশেষ করে আপনারা যদি পড়ে আসেন তাহলে কোশ্চেন করলে আরো সহজ হয়ে যায়। আমার এই ল পড়ানো কঠিন হয়ে যায়। স্যার কালকে সকালে ক্লাস মানে বিকেলে হবে ক্লাস স্যার? টাইম তো সকালে আছে, আমি তো বলি বিকালে দিতে, ওনার তো দিতে পারে না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। চেষ্টা করবো, কারণ আমরা অনেকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি সন্ধ্যার পরে ক্লাস নেওয়ার জন্য। তার ফেসবুক গ্রুপে স্লাইড যদি শেয়ার করে দিতেন ভালো হতো। কি স্যার ওই যে ওয়ার্ড ফাইলটা শেয়ার করলেই হবে? আমি আপনাদের মেইল করে দিচ্ছি, এখনই মেইল করে দিচ্ছি। যাদেরকে দিচ্ছি তারা একটু দায়িত্ব নিয়ে একটু আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিন। তার ইমেল তো আমার তো দেয়া নাই, দিব? দেন, আপনার ইমেলটা এখন আমাদের দিয়ে দেন। আমাকে আমার মেইল মোবাইলে দিতে পারবেন? মোবাইল নাম্বার আছে? না স্যার। কোথায় দিবেন? চ্যাট বক্সে? জি স্যার। দেন, এখন দেন।